আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রাইট ফ্রম ভার্বের এসএসসি লেভেলের ধারাবাহিক ক্লাসের আজকে পঞ্চম ক্লাস। তো আমরা এই পঞ্চম ক্লাসে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো শিক্ষার্থী তোমরা মাথায় রাখবা যে তোমাদের যেই প্রবলেমে আসো দেখবো মোর অর লেস সবগুলো প্রবলেমের মূল কথা একই। জাস্ট তোমাকে সলভ করা শিখতে হবে, আর কিছুই না। আর তার জন্য লাগবে প্রচুর প্র্যাকটিস। আমরা যে প্র্যাকটিস করাচ্ছি তোমরা এই প্র্যাকটিসগুলোর সাথে সাথে তোমাদের যে বইতে অন্য যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা। আশা করি এই চ্যাপ্টারে তোমরা 10-এ 10 পাবে ইনশাল্লাহ। আমরা শুরু করি। দেখো, একটা ইনস্ট্রাকশন প্রথমেই লেখা থাকে, ইনস্ট্রাকশনটা পড়ে নাও। এবং দেখো ইনস্ট্রাকশন নিচে 10টা গ্যাপ থাকবে, 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো প্রত্যেকটা দেখবো ভার্বের মিনিং আছে। দেখো কমান্ড, এই কমান্ড আসলে দুই ক্ষেত্রে বসে। কমান্ড মানে কোনো কিছু ধরো আদেশ করা বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, আবার কমান্ড মানে হচ্ছে দক্ষতার ক্ষেত্রেও বোঝায়। ফ্রেজ গঠনের ক্ষেত্রে কমান্ড অর্থাৎ ভাষাগত দক্ষতা কমান্ড ব্যবহার করা হয়। ওকে, হেল্প মানে সাহায্য করা, তোমরা জানো। প্রিপেয়ার মানে প্রস্তুত করা। ডু মানে করা। ক্লেম, এই ক্লেম শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দাবি করা। ওকে, থিঙ্ক মানে চিন্তা করা, মনে করা। মেমোরাইজ মানে মুখস্থ করা। মেক তৈরি করা। ডেভেলপ উন্নত করা। আর এক্সারসাইজ মানে হচ্ছে চর্চা করা। ওকে, এই তো 10টা ওয়ার্ড, ভেরি ইজি ওয়ার্ড। দেখবে এগুলো সবগুলো দেখবে বোর্ডে আসে কোয়েশ্চেন। তার মানে বোর্ডের যে কোয়েশ্চেন গুলো আসে এগুলো কিন্তু কঠিন কোয়েশ্চেন না। ওয়ার্ড গুলো খুবই দেখবা যে সহজ ওয়ার্ড আসে এবং তোমার আয়ত্তের মধ্যেই আসে। আচ্ছা দেখো, আমরা শুরু করি। তো প্রথমে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, যদি তুমি মিনিং করতে পারো তাহলে মাথায় রাখবা তুমি কিন্তু অলরেডি 50% সলভ করে ফেলেছো, শুধু মিনিং পারলেই। ওকে, দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস, দেখো মোস্ট অফ এর বাংলা হচ্ছে বেশিরভাগ বা অধিকাংশ। স্টুডেন্টস দেখো যেহেতু বেশিরভাগ তাই দেখো এস আছে, তার মানে কি অধিকাংশ শিক্ষার্থীরা। এই শিক্ষার্থী কোথাকার, দেখো অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। তাহলে খেয়াল করে দেখো, স্টুডেন্টের জন্য আমরা লিখলাম কি মোস্ট অফ। আবার দেখো স্টুডেন্টটা কোথাকার, অফ আওয়ার কান্ট্রি। এই সব কিছু লিখলাম স্টুডেন্টকে কেন্দ্র করে। তাহলে স্টুডেন্ট সম্পর্কে দেখো এটাও একটা ইনফরমেশন মানে মডিফায়ার, এটাও একটা ইনফরমেশন মানে কি মডিফায়ার। তার মানে স্টুডেন্টটাই হলো এই অংশের হেডওয়ার্ড। ওকে, তো দেখো এই পুরোটা দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা। দেখো এই যে দেখো ভার্ব চলে আসছে, তার মানে ভার্বের আগের অংশটা এটা কি বলতো, সাবজেক্ট। আর এই সাবজেক্টের ফোকাস কি বলতো, স্টুডেন্টস। এই স্টুডেন্ট দেখো নাউন মানে কি থার্ড পারসন এবং এটা প্লুরাল, তাই দেখো আর হয়েছে এক্সপার্ট। এক্সপার্ট মানে কি, এক্সপার্ট মানে দক্ষ। ওকে, তো দক্ষ এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। খেয়াল রাখবা, যখন দেখবা এক্সটেনশনের অংশে অ্যাডজেক্টিভ তোমরা অলরেডি জানো, তাহলে এক্সটেনশনে যদি অ্যাডজেক্টিভ আসে, অ্যাডজেক্টিভ মিলে যায় কার সাথে বলতো, নাউনের সাথে। তার মানে ইকুয়েশনটা হয়ে যায় সাবজেক্ট সমান সমান এক্সটেনশন, আর এটা হয়ে গেলে চলে আসে বিবার। দেখো আর চলে আসছে, দেখো এটা কতবার রিপিট হয়ে গেছে। তার মানে কোয়েশ্চেন দেখবো তোমার আওতার মধ্যে একই বিষয় বারবার চলে আসবে। দেখো আর এক্সপার্ট ইন, ইনটা কি বলো, প্রেপোজিশন। বলো প্রেপোজিশন পরে জায়গাটা কার, অবজেক্ট। বলো অবজেক্টে কে বসে, নাউন। নাউনের জায়গাতে যদি আসে ভার্ব তাহলে সেটা কি হবে, জেরান্ড। আর জেরান্ড মানে কি বলতো, ফাইনাইট এক নন ফাইনাইট, নন ফাইনাইট। তো সেই কারণে প্রেপোজিশনের পরে জায়গাটা হবে ভার্বের সাথে কি, আইএনজি। আচ্ছা বলো তো, আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা দক্ষ কোন ক্ষেত্রে, ইন আনসার। বলো তো আনসার কি করে। তোমরা অনেকে যদি রাইট ফর্ম ভার্ব না বুঝো তাহলে কি মুখস্থ করো যে এটা এটাতে এটা এটা হবে, এটা মুখস্থ করার দরকার নাই। তার মানে আমাদের দেশের শিক্ষার্থীরা না বুঝে মুখস্থ করে। মুখস্থ করে ইংলিশ কি বলতো, মেমোরাইজ। এই তো চলে আসছে। তাহলে বলতো, যেহেতু এটা ইন প্রেপোজিশন, সো মেমোরাইজ এর সাথে আইএনজি হয়ে হয়ে যাবে কি বলতো, মেমোরাইজিং, এসআইএনজি। ওকে, তো আমাদের প্রথম লাইন শেষ, আমরা দ্বিতীয় লাইনে চলে যাই। দেখো দে ডু নট, এই দে মানে কি বলতো, মাথায় রাখবা, তোমাদের মাথায় মানে খুবই স্মার্ট হইতে হবে যে কোন প্রেপোজিশন কি অর্থ দিচ্ছে, কোন নাউনের জন্য বসছে। এখানে দে বসছে কার জন্য বলতো, স্টুডেন্টস। এটা যেহেতু প্লুরাল, সো দে বসছে, সো এটা কি বলো, থার্ড পারসন প্লুরাল। এবং মাথায় রাখবা, আমরা বারবার বলেছি যে প্রোনাউনের তিনটা ফর্ম থাকে, মানে মূলত তিনটা ফর্ম খেয়াল রাখবা। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। বাকি আরো ফর্ম আছে, দরকার নেই আপাতত। দেখো দে একটা কি সাবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টের পরে জায়গাটা কার বলতো, ফাইনাইট ভার্ব। ওকে, এবং দেখো চলে আসছে কি ডু নট। তো ডু নট কখন বসে, ডু নট, ডাজ নট, ডিড নট।
কোনো ভার্বকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু ডাজ ডিড এগুলো ব্যবহার করা হয়। এবং মাথায় রাখবা যে এই ডু ডাজ ডিড এর পরে অর্থাৎ ডু এর পরে যে ভার্বটা আসে তার বেস ফর্ম হয়, এটা আমরা আগের ক্লাসগুলোতে বলেছি। ওকে, তো দেখো দে ডু নট নোটস নোটস দ্যামসেলভস, তারা নিজেরাই, দে ডু নট নোটস তার মানে কি, তারা নোট কি করে না, তৈরি করে না। নোট করার ইংলিশ কি বলতো, তৈরি করার ইংলিশ দেখো এখানে একটা মেক আছে, একটা প্রিপেয়ার, দুটোই এখানে সেট করা যায়। ধরো আমরা এখানে সেট করলাম মেক, নিলাম মেক নিলাম। তো দেখো দে ডু নট মেক নোটস, নোটস মানে হচ্ছে যে বারবার রিভিশন দেওয়ার ক্ষেত্রে মূল কথাগুলো লেখাটাকে হলো নোট করা। তো নোটের বাংলা আসলে নোট বলেই চলবে, নো প্রবলেম। সো দেখো দে ডু নট মেক নোটস দ্যামসেলভস। এখন খেয়াল করে দেখবা যে এই মেকটা আসলে বি বা হ্যাভ ভার্ব না। ও বি হ্যাভ না হলে অন্য ভার্বের ক্ষেত্রে আমরা এই ভার্বটাকে সাবজেক্টের সাথে মিলিয়ে দেখবো যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আচ্ছা বলো তো, তৈরি করার কাজ করবে কে? সাবজেক্ট। দেখো স্টুডেন্টস আছে কিনা, দেখো এই দের সাথে মেকের সম্পর্ক বলো তো অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই কাজটা ছাত্ররা করতে পারে কিনা, উত্তর হচ্ছে ইয়েস পারে। ওকে, তার মানে হচ্ছে এটা প্যাসিভ নয়, সুতরাং এখানে এক্সট্রা কোনো বি ভার্বের প্রয়োজন নেই। ওকে, দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স, টিউটর্স মানে হলো শিক্ষক। ওকে, তো দেখো এইটাই তোমাদের জন্য একটু আলাদা একটা বিষয় চলে আসছে, গেটের ব্যবহারটা আমাকে জানতে হবে। মাথায় রাখবা যে গেটের পরে দেখবা গেটের আগে থাকবে কি একটা সাবজেক্ট, তারপরে গেট, এরপরে আসবে একটা অবজেক্ট, তারপরে আর একটা ভার্ব আসবে। ওকে, এখন এই অবজেক্টটা যদি হয় রিসিভার, অর্থাৎ এই ভার্বের কাজটা সে করতে পারে না, সেই ক্ষেত্রে এইটা হয়ে যাবে পার্টিসিপল অর্থাৎ ভি3। আর যদি এইটা যদি হয় ডুয়ার, কার জন্য বলতো, এই কাজের জন্য, তাহলে এটা হয়ে যাবে কি ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা আসলে তোমাদের ভার্বের একটা স্পেশাল রুলস আছে, সেটা হচ্ছে কজাটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। যেমন তোমরা পড়েছো ব্যাকরণ বইতে, শিক্ষক ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন, অর্থাৎ পড়ানোর কাজটা শিক্ষক ছাত্রদেরকে দিয়ে করাচ্ছেন। ওকে, তাহলে আমাকে জাস্ট সিম্পলি মনে রাখবা গেটের পরে যে অবজেক্টটা দেওয়া থাকবে তারপরে যে ভার্বটা, এই অবজেক্ট যদি হয় রিসিভার তার মানে এটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস হলে ভি3। আর যদি এই কাজটা এই অবজেক্টটা করতে পারে তাহলে সে ডুয়ার, আর ডুয়ার মানে কি অ্যাক্টিভ সেন্স, তাহলে হয়ে যাবে কি ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে আমরা চলে যাই। দেখো তো খেয়াল করে দেখো যে এই যে দেখো দে হলো সাবজেক্ট, গেট, গেটের পরে দেখো একটা অবজেক্ট আছে, এই দেম, বলো তো এই দেম মানে কি? দেখো দে গেট দেম বাই দেয়ার টিউটর্স, তাহলে এই দেম মানে কোনটা বলো তো? অবশ্যই নোটস। আচ্ছা বলো তো নোটসটা কি প্লুরাল? তাহলে এর প্রোনাউন কি দে, আর দে এর অবজেক্ট কি বলো তো? দেম। এই যে দেখো দেম। আচ্ছা, আচ্ছা বলো তো নোট কি, ধরো নোট কি করতে হয়, প্রস্তুত করতে হয়, তৈরি করতে হয়। আমরা একটা মেক নিয়ে ফেলছি, তাহলে এবার কি লিখবো বলো তো? প্রিপেয়ার। আচ্ছা বলো তো এই প্রিপেয়ারের কাজটাকে নোট নিজে তৈরি করতে পারে? তাহলে সে ডুয়ার না রিসিভার? অবশ্যই কি রিসিভার। আর রিসিভার হলে দেখো যদি রিসিভার হয় তাহলে কি হয় বলতো? ভি3। সো তোমরা এবার ক্লিয়ার হয়ে গেছো, এই কারণে এখানে হবে কি বলতো? প্রিপেয়ার্ড। আন্ডারস্ট্যান্ড? তাহলে দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স। তাহলে আরেকবার রিভাইজ করে নাও। তো গেটের পরে অবজেক্ট, অবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের কাজটা যদি এই অবজেক্টে করতে পারে তাহলে ভি3, সরি যদি করতে না পারে রিসিভার হয়, প্যাসিভ হয় তাহলে ভি3, আর যদি করতে পারে অ্যাক্টিভ হয় তাহলে হবে ইনফিনিটিভ। ওকে, আশা করি এটা মনে থাকবে। দেখো পরেরটা দেখো দেয়ার টিউটর্স, দেয়ার টিউটর্স মানে কি? তাদের শিক্ষকেরা। এই দেয়ার মানে কি? স্টুডেন্টস। ওকে, তাদের শিক্ষকেরা, দেখো গ্যাপ ব্লাঙ্ক আছে, গ্যাপ আছে, দেয়ার ব্রেন, দেয়ার ব্রেন মানে কি? তাদের ব্রেন গুলো ফর দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য। তাহলে এই দেয়ারটা কি বলতো? টিউটর্স। তাহলে দেখো দেয়ার টিউটর্স, শিক্ষার্থীদের যারা শিক্ষক আছেন তারা, তাদের ব্রেন
ফর দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য তাদের ব্রেনটা তারা কি খরচ করেন, তারা ব্যবহার করেন। তার মানে কি ব্রেন ব্যবহার করার ক্ষেত্রে বলতো এখানে কোন ওয়ার্ডটা মিলে? এক্সারসাইজ। কোনটা বলতো? এক্সারসাইজ। তাহলে এই এক্সারসাইজটা এখানে আমাদের নেওয়া যাবে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে আমরা বসালাম কি এক্সারসাইজ। এই এক্সারসাইজের সাথে বলতো টিউটরের সম্পর্ক কি? টিউটর নিজে এক্সারসাইজ করে কিনা তাদের ব্রেনটা? উত্তর হচ্ছে ইয়াস। তারপর অ্যাক্টিভ সেন্স। সুতরাং টিউটরস দেখো থার্ড পারসন প্লুরাল, তাই এখানে কোনো চেঞ্জ হবে না। সুতরাং ডি নম্বর অপশনটা কি বলতো? এক্সারসাইজ। তাহলে সি নাম্বারটা কি ছিল? প্রিপেয়ার। ওকে, আর থাকলো কয়টা বলো? 6টা। দেখো তোমরা দিনে দিনে অনেকটা স্মার্ট হয়ে গেছো। দেখো সো মানে কি তাই, দেখো তো এটা আর্টিকেল কিনা? তো আর্টিকেলের পরে একটা গ্যাপ আছে, পাওয়ার। আচ্ছা বলো তো এই জায়গাটা যদি হয় ভার্বের, তাহলে আর্টিকেলের পরে জায়গাটা কার হবে? এটা কি ভার্বের হবে? নো। তার মানে এটা যদি ফাইনাইট ভার্বের জায়গা না হয় তাহলে এটা হয়ে যাবে কি বলতো? নট ফাইনাইট। তার মানে এখানে যে ভার্বটা আসবে সেটা নট ফাইনাইট হবে। তাহলে বলো তো দ্য ড্যাশ পাওয়ার, পাওয়ার মানে কি শক্তি। আচ্ছা বলো তো এই শক্তি অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের শক্তি প্রকাশ করে কোনটা? বলো তো কোনটা কোনটা বলো তো, চিন্তা করা একটা শক্তি কিনা? ইয়েস। সো বলো তো এখানে আমরা থিঙ্ক লিখে ফেললাম। এখন বলো তো এই থিঙ্কটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম কিনা? তার মানে ফাইনাইট, তাহলে করতে হবে কি নন ফাইনাইট। সো এখানে কি বলতো লিখবা? থিঙ্কিং পাওয়ার। কি পাওয়ার? থিঙ্কিং পাওয়ার। তাহলে আমাদের দেখো ই নম্বর অপশনটা কি বলতো? থিঙ্কিং। এবং এটা কি বলো? ফাইনাইট নাকি নন ফাইনাইট? ইয়াস, নন ফাইনাইট। তাহলে দেখো সো তাই দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট, দেখো ডাজ নট চলে আসছে, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে কোনো ভার্বকে নেগেটিভ করার জন্য। তার মানে এটা অক্সিলারি, আর অক্সিলারি পরের জায়গাটা কার বলতো? মেন ভার্ব। ওকে, তাহলে দেখো তাহলে এই এই ভার্বের ক্ষেত্রে দেখো সামনের এই পুরো জায়গাটা হয়ে গেল কি সাবজেক্ট। সাবজেক্ট, এবং দেখো এই সাবজেক্টের ক্ষেত্রে কোনটা হেডওয়ার্ড? দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের চিন্তার শক্তির কথা বলা হয়েছে। তার মূল বিষয়টা কি বলতো? শক্তি। এই শক্তিটা কি থার্ড পারসন সিঙ্গুলার কিনা? এই থার্ড পারসন সিঙ্গুলার কারণে দেখো এখানে ডু নট না হয়ে কি হয়েছে বলতো? ডাজ নট। কি হয়েছে বলতো? ডাজ নট। ওকে, তাই দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ। আচ্ছা আমরা একটু ব্যাকে যাই। দেখো শিক্ষার্থীদের যারা শিক্ষক তাদের নোট তৈরি করার জন্য, তাদের রেজাল্ট ভালো করার জন্য কাজ করে কারা? শিক্ষক। তাদের ব্রেন, শিক্ষকেরা তাদের ব্রেনটাকে ব্যবহার করে একমাত্র কার জন্য? শিক্ষার্থীদের জন্য। ফলে দেখো, ফলে দেখো থিঙ্কিং করছে কে? শিক্ষক। ছাত্র তো করছে না, তাই থিঙ্কিং পাওয়ারটা শিক্ষার্থীদের ক্ষেত্রে কি উন্নত হচ্ছে না। তাহলে দেখো উন্নত হওয়ার ইংলিশ কি বলতো? ডেভেলপ। তাহলে এই যে দেখো এটা কি বলতো? এফ নম্বর অপশন। দেখো ডু, ডাজ, ডিড এরপরে ভার্বে কি হয়? বেস ফর্ম। তোমরা অলরেডি জেনে গেছো। সুতরাং এফ নম্বর কি হবে বলতো? ডেভেলপ। দে ডাজ নট ডেভেলপ। ওকে, আবার দেখো লেখা আছে দে ডু নট হ্যাভ। যেহেতু তাদের থিঙ্কিং পাওয়ারটা বাড়ছে না, সুতরাং তাদের থাকে না, কি থাকে না? এনি অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। বলতো তাদের ভাষার উপরে কি থাকবে না? তাহলে আমরা একটু অপশনগুলো দেখি। হেল্প থাকবে নাকি কমান্ড থাকবে না? কমান্ড মানে দক্ষতা, তাহলে ভাষার সাথে দক্ষতার একটা সম্পর্ক আছে। সো এই জায়গাটা হবে কি বলতো? কমান্ড। কমান্ড। এখন ব্যাপারটা হচ্ছে এই কমান্ডটা এখানে ফ্রেজ অর্থে ব্যবহার করা হয়েছে, বাট কমান্ডটা এখানে আসলে নাউনের মিনিংই দেয়। ওকে, যেহেতু আমাদের অপশন মিনিং লাগবেই, সুতরাং আমাদের কিছু করার নাই। দেখো দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার উপরে কোনো দক্ষতা থাকে না। কেন থাকে না? কারণ তাদের চিন্তা শক্তি নেই, ভালো না। ওকে, আবার দেখো লেখা আছে দে অফকোর্স, তার অবশ্যই। আচ্ছা শোনো, যদিও তাদের ভাষাগত দক্ষতা থাকে না বা চিন্তা শক্তি উন্নত হয় না, কিন্তু তারা এক্সপার্ট কি বিষয়ে বলতো? মেমোরাইজিং এর ক্ষেত্রে। টিচাররা নোট করে দেয়, তারা সেই নোটটা ধুমায়া মুখস্থ করে এবং পরীক্ষার হলে যায় তারা লিখে ফেলে। তাই দেখো অফকোর্স অবশ্যই, ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ওয়েল মানে কি ভালো। ভালো কি ভালো কি তারা করে।
আচ্ছা, ভালো করার ইংলিশ কি? করার ইংলিশ কি বলতো? ডু। তাহলে দেখো এই 8 নম্বর অপশন কি হবে? ডু। এখন এই ডু, তোমরা জানো যে এই ডুটা অক্সিলারি ভার্ব হয়, আবার কি মেইন ভার্ব হয়। তাহলে এখানে যেহেতু একটাই ভার্ব, সুতরাং এটা কি বলতো? মেইন ভার্ব। ওকে, এখন দেখো এই ডু এর ক্ষেত্রে সাবজেক্ট কি? দে। তো দে কি থার্ড পারসন প্লুরাল, সুতরাং এটা ডাজ হবে না, এটা ডুই থাকবে। তোমরা এটা বুঝতে পেরেছো? তাহলে দে, তারা, অফকোর্স, অবশ্যই, ডু ওয়েল, ভালো করে। কোথায় ভালো করে? ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষা ভালো করে। ওকে, তাহলে এবার কয় নাম্বার গেল বলো তো? এইস। এবার থাকলো কি আর দুইটা, বলো আমরা একটু দেখে নিই কি কি থাকলো। একটা হেল্প, আর একটা কি বলতো? ক্লেম। হেল্প মানে সাহায্য করা, ক্লেম মানে কি? দাবি করা। ওকে, বাট ফর দিস মানে এই যে দেখো তারা যে পরীক্ষায় ভালো করলো, বাট ফর দিস এইটার জন্য, সবসময় তোমরা সামনে যে আবার পিছিয়ে একটু ব্যাক করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটার জন্য দে ক্যান, ক্যান হচ্ছে মডেল, এখানে একটা গ্যাপ হবে। নো ক্রেডিট, কোনো কৃতিত্বই, অফ দেয়ার ওন, নিজের কোনো কৃতিত্বই, দেখো নো যেহেতু বাক্যে চলে আসছে, তোমরা জানো নো বস, নো বসে নাউনের জন্য, আর নট বসে মূলত ভার্বের জন্য। তারপর নো হচ্ছে নাউনের জন্য যেহেতু বসে, সুতরাং এটা কি বলতো? নাউন। তার মানে দেখো এই নো থাকলে বাক্যে এক্সট্রা কোনো নেগেটিভ ওয়ার্ড লেখার দরকার নেই, বাক্যটা অটোমেটিকই নেগেটিভ হয়ে গেছে। তাদের নিজস্ব কোনো কৃতিত্ব তারা কি করতে পারে না। এই যে রেজাল্ট দেখো তারা ভালো করলো, তারা পরীক্ষায় ভালো করলো, এর জন্য সমস্ত ক্রেডিট কার? তার নিজের একটা শিক্ষকের, অবশ্যই শিক্ষকের। ফলে এটার জন্য দে ক্যান অফ দেয়ার ওন, তার নিজস্ব কোনো ক্রেডিট তারা কি করতে পারে না? সাহায্য করতে পারে না, কি দাবি করতে পারে না? ইয়াস, মিনিং মিলতেছে, দাবি করতে পারে না। তাই আই নম্বর অপশনটা কি বলতো? ক্লেম, ক্লেম। ওকে, তাহলে খেয়াল করে দেখো উইচ দে, দেখো ক্যান আছে না? ক্যানের পরে বলো তো ভার্বে কি হয়? বেস ফ্রম হয়, বেস ফ্রম। আচ্ছা বলো তো, দাবি করার ক্ষেত্রে এই দের সম্পর্কটা কি? ডুয়ার না রিসিভার? দাবি কে করবে? শিক্ষার্থী নিজেই করবে অথবা করবে না। সো এটা অ্যাক্টিভ সেন্স, সুতরাং এখানে কোনো এক্সট্রা বি ভার্বের প্রয়োজন নেই। আর লাস্ট ওয়ান, তোমরা উত্তর অলরেডি জেনে গেছো, যেটা গ্যাপ বাকি আছে সেটা হবে উত্তর। দিস রেজাল্ট, এই ফলাফল। দেখো ডাজ নট মানে কি? বাক্যটা নেগেটিভ করা হয়েছে। তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট বাক্যে বসে কোনো ভার্বকে নেগেটিভ করার জন্য। ওকে, দেন ইন দেয়ার লেটার লাইফ, তাহলে একটাই বাকি আছে, সেটা কি বলতো? হেল্প। তো দেখো দিস রেজাল্ট, এই ফলাফল, ডাজ নট হেল্প, সাহায্য করতে পারে না। কাদেরকে সাহায্য করতে পারে না? দেম মানে শিক্ষার্থীদেরকে। কোন ক্ষেত্রে বলতো? ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে এই ফলাফল কোনো উপকার করতে পারে না। অর্থাৎ না বুঝে মুখস্থ করলে কোনো দক্ষতা তৈরি হয় না। ফলে আগামী দিনে তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অথবা চাকরি পরীক্ষা দিতে পারবে না। ফলাফল স্বরূপ আমাদের যে ঢাকা ইউনিভার্সিটিতে গত বছরে মানবিক বিভাগে পাশ করেছে মাত্র 7%, বিজ্ঞান বিভাগে 7.5%, এবং ব্যবসা শাখায় 8.5% পাশ করেছে। এই কারণেই, মেমোরাইজিং পাওয়ারের কারণে। শিক্ষকরা সবকিছু করে দেন, শিক্ষার্থীরা মুখস্থ করে আর পরীক্ষায় যে বমি করে দেয়। সুতরাং এইটা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আশা করি এই প্রবলেমটা তোমাদের সুন্দরভাবে সলভ হয়েছে। আমাদের পরবর্তী ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।